ওয়েলকাম টু মাই ক্লাস একাদশ ও দ্বাদশ শ্রেণী অর্থনীতি প্রথম পত্র দশম অধ্যায় মুদ্রা ও ব্যাংক। আজকের ক্লাসে আমরা একটি বাণিজ্যিক ব্যাংকের নির্দিষ্ট আমানত ও নির্দিষ্ট বৈধ রিজার্ভের মাধ্যমে কিভাবে উক্ত ব্যাংক সৃষ্ট আমানত তৈরি করে এই বিষয়টি আজকে শিখব। আমরা এখানে একটি উদ্দীপক লিখেছি, একটি বাণিজ্যিক ব্যাংকের প্রাথমিক আমানতের পরিমাণ 10,000 টাকা এবং প্রয়োজনীয় রিজার্ভের হার 10% হলে উক্ত বাণিজ্যিক ব্যাংকের সৃষ্ট আমানতের পরিমাণ নির্ণয় করো। তাহলে এখান থেকে আমরা স্পষ্ট হয়েছে একটা নির্দিষ্ট ব্যাংক দেওয়া থাকবে এবং সেটা বাণিজ্যিক ব্যাংক এবং একটা নির্দিষ্ট প্রাথমিক আমানত দেওয়া থাকবে, যেটা এখানে দেওয়া আছে 10,000 টাকা এবং এই 10,000 টাকা কত পার্সেন্ট বৈধ রিজার্ভ দেওয়া হয়েছে সেটা উল্লেখ করা আছে 10%। এর মাধ্যমে আমরা সৃষ্ট আমানত তৈরি করব। যখনই বলবে সৃষ্ট আমানতের পরিমাণ নির্ণয় করো তখন কি করতে হবে? একটা চার্ট তৈরি করতে হবে। চার্ট তৈরি করতে হবে না? একটা টেবিল তৈরি করতে হবে না? আওয়াজ নাই কেন? তাহলে বিষয়টা হচ্ছে কি, প্রথমে আমরা কি করব? একটা টেবিল তৈরি করব। আর টেবিলটা তৈরি করার সময় প্রথমে কাকে নিব? যেহেতু এখানে বাণিজ্যিক ব্যাংকের কথা বলা হয়েছে তাহলে প্রথমে কাকে নিতে হবে? বাণিজ্যিক ব্যাংক। মনে থাকবে এতটুকু? তাহলে আমরা লিখি, তাহলে প্রথমে আমরা লিখব হচ্ছে বাণিজ্যিক ব্যাংক। এখন এই বাণিজ্যিক ব্যাংক তার পরবর্তীতে কি দেওয়া আছে? আমানতের পরিমাণ। তাহলে প্রাথমিক আমানতের পরিমাণ দেওয়া আছে, তাহলে আমরা লিখবো এখানে প্রাথমিক আমানত। এরপরে কি দেওয়া আছে? প্রয়োজনীয় রিজার্ভের হার, এটাকে আমরা লিখবো বৈধ রিজার্ভ। মনে থাকবে এতটুকু? তাহলে আমরা কি লিখবো? বৈধ রিজার্ভ। যত পার্সেন্ট দেওয়া থাকবে সেটা লিখবো। তাহলে এখন লিখবো যেই আমানতটা তৈরি হবে আমাদের সেটা লিখবো সৃষ্ট আমানত। এবার খেয়াল করেন, এখানে যে বাণিজ্যিক ব্যাংক লিখছি কোনো নির্দিষ্ট সংখ্যা তারা দিয়েছে? দেয়নি। তাহলে আমরা কি করব? আমরা নির্দিষ্ট সংখ্যা নেব, এ বি সি, তিনটা ব্যাংক নেব। কোনো নির্দিষ্ট নাম দিব না, এক একটা ব্যাংকে এভাবে প্রকাশ করব যে প্রথমে কি এ ব্যাংক, বি ব্যাংক, সি ব্যাংক। এর পরবর্তীতে আমরা ইস্টু দেবো। এরপর অসংখ্য ব্যাংক থাকতে পারে, লাস্টে লিখবো আমরা এন, মানে এন সংখ্যক ব্যাংক। এরপরে সবার শেষে লিখবো মোট। এখন এই ব্যাংকের প্রাথমিক আমানত কত ছিল? এখানে বাণিজ্যিক ব্যাংকের প্রাথমিক আমানত দেওয়া আছে 10,000। তাহলে এই 10,000 টাকা আমি প্রথম যে ব্যাংকটা ধরেছি সেটা বরাবর লিখবো। তাহলে প্রাথমিক আমানত 10,000। এখন এই 10,000 কত পার্সেন্ট তারা দিয়েছিল? 10% দিয়েছিল। তাহলে এই যে বৈধ রিজার্ভ 10%, এটা আমরা লিখবো যে বৈধ রিজার্ভ 10%। আচ্ছা, এখন এটার যদি করি 10,000-এর 10% কত আসে? খেয়াল করেন, এই যে 10,000 এভাবে লিখবেন ইন্টু কত? 10%। এই 10% লিখলাম। এখন এই 10,000-এর 10,000 ইন্টু এই পার্সেন্টের জন্য কত হবে? 100। এখন এই 0 কাটা, এই 0 কাটা, তাহলে কত থাকে? 1,000। এই যে 1,000 রয়ে গেছে, এই 1,000 এখানে লিখবেন। এই যে 1,000 এখানে আমরা লিখব। তাহলে এখন থেকে এটার বিয়োগফল নির্ণয় করবো। তাহলে 10,000 থেকে যদি 1,000 চলে যায় কত থাকে? 10,000 থেকে 1,000 চলে গেলে 9,000। তাহলে সৃষ্ট আমানত কত হলো? 9,000। এই 9,000 টাকা আবার বি ব্যাংকের আমানত হিসেবে বিবেচিত হবে। তাহলে আমি আবার 9,000 এখানে লিখলাম। এই 9,000-এর এখন কত পার্সেন্ট হবে? এই 10%। তাহলে 9,000 লিখবেন, 9,000 ইন্টু 10%। তাহলে বরাবরের মতো আমরা 9,000 ইন্টু 10%, 100। তাহলে এটা কাটাকাটি করলে থাকে কত? 900। তাহলে এই 900 আমরা কি করব? এখানে লিখব। তাহলে 900, এই 9,000 থেকে যদি 900 বিয়োগ করি তাহলে কত থাকে? 8,100। এই 8,100 আবার সি ব্যাংকের কি হবে? আমানত হবে। তা 8,100। এখন 8,100 যদি আমরা তৈরি 10%, 8,100 যদি আমরা কি করি 10% করি তাহলে কত আসে দেখেন? 8,100 ইন্টু 10%, 100। তাহলে আমরা বরাবরের মতোই করি, তাহলে 810। তাহলে এখানে আমরা লিখতে পারি কত? 810। 8,100 থেকে 810 বিয়োগ করলে কত আসে? হ্যাঁ, 7,290। আমার তো আর কোনো ব্যাংক নাই, তাই ইস্টু যা আছে ইস্টুই দিব, বরাবর ইস্টু দিয়ে দিব। আর এই এনের জন্য আমরা কি করব? এই এনের জন্য আমরা করবো সবসময় 3টা শূন্য দিব। আমরা হাইফেনও দিতে পারি অথবা শূন্যও দিতে পারি। এখন যদি আমরা এটাকে বক্স তৈরি করি, এখন এই যে ঘরটা ফাঁকা রয়েছে এই ঘরটা ফাঁকা থাকবে, এটা আমরা পরবর্তীতে একবার অঙ্কের শেষ এটা পূরণ করবো। মনে থাকবে এতটুকু? আচ্ছা, আমরা যখন এখানে টেবিল তৈরি করব, টেবিলের পর আমরা কি করব? গাণিতিক বিশ্লেষণে যাব। তাহলে আমরা প্রথমে লিখতে পারি গাণিতিক বিশ্লেষণ। গাণিতিক বিশ্লেষণ প্রথমে কি দেওয়া ছিল? প্রাথমিক আমানতের পরিমাণ। তাহলে আপনি লিখবেন প্রাথমিক আমানত কত দেওয়া ছিল?
10,000 টাকা। তারপরে কি দেওয়া ছিল? বৈধ রিজার্ভ, তাই না? হ্যাঁ, বৈধ রিজার্ভ লিখবেন। বৈধ রিজার্ভ, বৈধ রিজার্ভ কত পার্সেন্ট দেওয়া ছিল? 10%। আপনি লিখবেন। তো বৈধ রিজার্ভ 10% দেওয়া থাকলে এটা 10/100, শূন্য শূন্য কাটা 1/10। এরপরে আমরা কি একটা শব্দ ব্যবহার করব? অতিরিক্ত রিজার্ভ। গুড, অতিরিক্ত রিজার্ভ। এই অতিরিক্ত রিজার্ভটা আমরা নিচ থেকে লিখব এবং সবসময় 1 থেকে বৈধ রিজার্ভ বিয়োগ করে দিব। মনে থাকবে এতটুকু, যে সবসময় কি করব? আমরা অতিরিক্ত রিজার্ভটা লিখব নিজে থেকে এবং সম্পূর্ণ অংশ 1 ধরি আমরা, এই 1 থেকে পূর্বের যে বৈধ রিজার্ভ সেটা বিয়োগ করে দিব। তাহলে বিয়োগ করলে কত আসে? 10 একে 10 - 1/10 = 9/10। এইটা চলে আসে, তাই তো? তাহলে এই এতটুকু আমাদের মনে থাকবে যে প্রথমে কি নিব? আমরা প্রাথমিক আমানত নিব, তারপর বৈধ রিজার্ভ, এরপরে আমরা নিজে থেকে অতিরিক্ত রিজার্ভ লিখবো এবং এই অতিরিক্ত রিজার্ভ আমরা মনে মনে সম্পূর্ণ অংশ ধরবো। আর আমরা জানি সম্পূর্ণ অংশকে কি দিয়ে প্রকাশ করি? 1। তাহলে 1 থেকে যে পূর্বের যে বৈধ রিজার্ভ ছিল সেটা কি বিয়োগ করব। তাহলে এতটুকু আমরা মনে রাখতে পারবো। এরপরে আমরা লিখব এই যে সৃষ্ট আমানতের পরিমাণ, এটাকে ঋণ সৃজন বলে। আমরা তাহলে এখানে কি লিখতে পারি? সৃষ্ট আমানত। এবং এই সৃষ্ট আমানতকে ডেল্টা সি দ্বারা প্রকাশ করা, মনে থাকবে এতটুকু। অতএব সৃষ্ট আমানত বা ঋণ সৃজন লিখলে হবে সৃষ্ট আমানত, এটাকে ডেল্টা সি দিয়ে প্রকাশ করে। ডেল্টা সি = এখন এবার খেয়াল করেন, এই যে সৃষ্ট আমানত যে লিখবো, আমানত প্রথমে কত দেওয়া ছিল? 10,000। এটা আমরা টেবিলে তৈরি করেছি না? টেবিলে দেখেন প্রথমে কত? 10,000, 9,000, 8,100, পরে ইস্টু, পরে হ্যাঁ 000 দিছি, মানে এন সংখ্যক দিয়ে প্রকাশ করছি, তাই তো? তাহলে প্রথমে প্রাথমিক আমানতের পরিমাণ কত হবে? তাহলে প্রথমে আমানতের পরিমাণ হবে 10,000 প্লাস পরবর্তীতে কত ছিল? 9,000। লিখবো 9,000। পরবর্তীতে কত দেওয়া আছে? 8,100। তাহলে লিখবো 8,100 প্লাস এরপরে কত দেওয়া আছে? ইস্টু। এই ইস্টু দিলে আপনার কয়েকটা ফোঁটা দিয়ে দিবে, যে মানে প্রমাণ করে দেবো যে এটা ইস্টু অবস্থায় আছে। ইস্টু প্লাস পরে কি দেওয়া আছে? হ্যাঁ 000। তাহলে আমরা 000ই লিখবো। মানে এখানে এন সংখ্যক পদ যত থাকবে সেটা লিখবো। হাইফেন থাকলে হাইফেন, বা অসংখ্য দেওয়া থাকবে আমরা এই যেহেতু শূন্য দিয়ে প্রকাশ করেছি তাহলে শূন্য দিয়ে রাখবো, ঠিক আছে? এবার আসেন, এখন একটা জিনিস খেয়াল রাখবেন। এই নিয়মের অঙ্কে যেটা আমরা করি, যে প্রথম যে আমানতটা দেওয়া থাকবে সব জায়গায় প্রথম আমানতের পরিমাণটা নিতে হবে। এমনভাবে নিব যাতে কাটাকাটি করার পরে পরবর্তীতে আবার কি এই 9,000, 8,100 এটা স্থির থাকে। ক্লিয়ার এতটুকু? তাহলে এটা করতে হলে আমরা প্রথমে কি করব? আমরা প্রাথমিক যে আমানত আছে সেটা লিখলাম। তাহলে প্রাথমিক আমানত কত? 10,000। এর সাথে তার কোনো গুণ করতে হবে না, এর সাথে আর কিছু গুণ করতে হবে? কিছু করতে হবে না, কারণ এটা প্রাথমিক আমানতের সমান। পরবর্তীতে আবার এই 10,000 মানে প্রাথমিক আমানতের সমান আমরা নিব। 10,000 ইন্টু দিব, কাকে দিব জানেন? অতিরিক্ত রিজার্ভ যা থাকবে। অতিরিক্ত রিজার্ভ কত? 9/10, এটা দিব। ক্লিয়ার এতটুকু? সবসময় অতিরিক্ত রিজার্ভ যাই হোক। তাহলে অতিরিক্ত রিজার্ভ দেখেন 9/10। এখন এই যে এটা দেওয়া আছে, এটাকে এখন যদি আমি এটা ভেঙে দেখাই, এই যে 10,000 ইন্টু 9/10, এই শূন্য কাটা যদি হয় তাহলে 9 একে 9, তার মানে যে 9,000। তাহলে পূর্বের আমানতটা মিলে। ক্লিয়ার এতটুকু? তাহলে আমরা সবসময় অতিরিক্ত রিজার্ভ দিয়ে কি করবো? প্রাথমিক আমানত লিখে গুণ দিব। পরবর্তীতে দেখেন আবার প্লাস 10,000 ইন্টু 9/10। এবার দেখেন এখানে খেয়াল করেন, ব্রেকেট দিয়ে প্রথমবার কত? মনে মনে এটার 1 আছে, তাই না? এটার পাওয়ার কত? তাহলে হবে 2, বাড়বে 1 করে বাড়বে। মনে থাকবে এতটুকু, যে প্রথমবার পাওয়ার মনে মনে কত ছিল? 1, এখন পাওয়ার হচ্ছে 2। এটাকে যদি আমি ভাঙি তাহলে দেখেন, তাহলে 10,000 ইন্টু 9/10 পাওয়ার যদি 2 দেই তাহলে কত আসে? 10,000 ইন্টু 9 নং 81, নিচে 100, এই 2 শূন্য কাটলে 8,100 থাকে না? দেখেন বুঝতে পারছেন কিনা? সবসময় একটা জিনিস মনে রাখবেন, আমরা যখন প্রাথমিক আমানত নিচ্ছি এর পরবর্তীতে প্রাথমিক আমানতের প্রথমটা সমান নয়, তাহলে প্রথমটা লিখে ইন্টু দিব অতিরিক্ত রিজার্ভ। যেহেতু এটা প্রথম ধরছি, এটা মনে মনে পাওয়ার 1। পরবর্তীতে যখন আবার দ্বিতীয়টার জন্য নিয়েছি, আবার 10,000 গুণন কত? 9/10 লিখব অতিরিক্ত রিজার্ভ, কিন্তু পাওয়ার হবে কত? বৃদ্ধি পাবে। আগেটা ছিল মনে মনে 1, এখন কত হবে? 2। এখানে 1 আছে দেখে লিখতে হয় নাই। ক্লিয়ার এতটুকু? আর এখানে 2 এই জন্য লিখতে হয়েছে। এবার আসেন প্লাস পরবর্তীতে কি ডট ডট দেওয়া আছে, তাহলে ডট ডটই দিব প্লাস। এবার কত? আবার 10,000, যেহেতু প্রাথমিক আমানতের সম পরিমাণ থাকবে, ইন্টু 9/10। এখন 9/10 এখানে কি লিখব? এখানে তো 2, পরে 3, 4, 5 এরকম অনেক আসতে পারে, তাহলে এখানে কি লিখব?
অসংখ্য, মানে এন এন সংখ্যক বলেছি না, তাহলে এন সংখ্যক, তাহলে এন সংখ্যক থাকবে, এন সংখ্যক প্লাস ওয়ান, কারণ কি এক বাড়বে, যেহেতু যে 1 2 3 এরকম বাড়তেছে, তাহলে এন সংখ্যক দিলে এন এর পরে কি হবে, বৃদ্ধি পাবে, তাহলে এন প্লাস ওয়ান। এবার আসেন, এইটা কেন নির্ণয় করলাম, যে প্রত্যেকটার সাথেই আমরা 10,000 কেন করলাম, এই যে প্রাথমিক আমানতের সমপরিমাণ করেছি, এটার একটা কারণ আছে। কারণটা কি, যাতে আমি কমন নিতে পারি। আমরা এটা কমন নেওয়ার জন্য এটা করেছি, কিন্তু পূর্বের যে আমানতের পরিমাণ ছিল সেটার সাথে এবং মিলেছে, এই জন্যই অতিরিক্ত রিজার্ভ দিয়ে আমরা কি করবো, সবসময় প্রাথমিক আমানতের সাথে গুণ করব এবং ক্রমানুসারে বাড়তে থাকবে। এটা যদি হয় তাহলে এই ক্ষেত্রে দেখেন, আমরা যদি এখন 10,000 প্রত্যেকটা থেকে কমন নিই, তাহলে কি থাকে, এই যে 10,000 কমন নিলাম, তাহলে ব্র্যাকেট হয়ে গেল এই 10,000, যে এই 10,000 কি ভাগ হবে না, এই যে আমি যে 10,000 কমন নিয়েছি, এই 10,000 দিয়ে এখন কি হবে, এই 10,000 কে ভাগ হবে, তাহলে উপরে নিচে যদি ভাগ করে কত থাকে, 1, তাহলে যে 1 লিখলাম প্লাস, এখন এই 10,000 এই 10,000 ভাগ করছি, তাহলে কি থাকে, 1 থাকে। এখন এই 1 দিয়ে যদি এটাকে গুণ করি, তাহলে 9 এটাই তো থাকবে, তাহলে 9/10ই তো থাকবে। এখন আমরা এই 10,000 দিয়ে 10,000 দিয়ে ভাগ করলাম, তাহলে কি থাকে, এখন 9/10, ব্র্যাকেট আছে, আপনি ব্র্যাকেট দিয়ে দিলেন, প্লাস এই 10,000 এই 10,000 কাটা গেল, তাহলে 9/10 স্কোয়ার প্লাস ডট 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 প্লাস, আবার এই 10,000 এই 10,000 কাটা গেল, তাহলে 9/10 রয়ে গেল, n প্লাস ওয়ান সেকেন্ড ব্র্যাকেট, তাহলে এটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম। এবার আসেন, এখন যদি এখানে এরকম থাকে, তাহলে এই 10,000 10,000 থাকলো, তাহলে 10,000 10,000 থাকলো, এখানে ইন্টু অবস্থায় আছে না, তাহলে ইন্টু, এখন এই যে সংখ্যাটা আছে এটার বিপরীতে একটা কথা লেখা যায়, দেখেন, a1 প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস ডট 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 প্লাস এক্স টু দি পাওয়ার n প্লাস ওয়ান, এটা সমান লেখা যায় 1 মাইনাস এক্স, এই কথাটা লেখা যায়, মনে থাকবে এতটুকু। তাহলে আপনারা মনে রাখবেন কি, ধারাবাহিকভাবে যদি আমরা মনে রাখি 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস এরকম যদি সূত্র থাকে, এটার বিপরীতে কি লেখা যায়, 1/1 মাইনাস এক্স, তাহলে এক্স এর মানটা এখানে কত ধরা যায়, হ্যাঁ এখানে যেটা দেওয়া আছে এই যে এটা এক্স, 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস, তাহলে 9/x, তাহলে এটার মানটা যদি লিখি, তাহলে 1/1 মাইনাস 9/10। এবার যদি এটা এখানে লিখে দেই 1/1 মাইনাস 9/10, এটা যদি লিখে দিই, ব্র্যাকেটও দিয়ে দিলাম। এখন এই 10,000 10,000 ইন্টু গুণ করলে কত হয়, উপরের 1 1, 10 একে 10 মাইনাস 10/10, এখন এই 10,000 10,000 ইন্টু উপরের 1, 10 থেকে 9 গেলে 1, এই 10 এই 10,000 ইন্টু এই 1 এর 1 ইন্টু, তাহলে এখন 10 উপরে চলে যাবে, 1 নিচে আসবে, এই 1 1 কাটা, তাহলে 10,000 যদি 10 দিয়ে গুণ করি, তাহলে কত আসে, 1 লাখ আসে না, একক দশক শতক হাজার অযুত লক্ষ, 1 লাখ আসে না, এই 1 লক্ষ টাকা, এই 1 লক্ষ টাকা কি হয়েছে, এই 10,000 প্রাথমিক আমানত কত ছিল, 10 না, 10,000 দিয়ে কি 1 লাখ শিষ্ট আমানতের পরিমাণ হয়েছে। ক্লিয়ার এখন এতটুকু, শিষ্ট আমানতের পরিমাণ যে 1 লক্ষ টাকা হয়েছে, এই 1 লক্ষ টাকা এখন কোথায় যাবে, মোট সংখ্যা পেয়েছি না এটা আমরা, তাহলে মোটটা কোথায় যাবে, এই যে এখানে যে মোট লিখেছি, তাহলে এখানে লিখবো 2 4 5, তাহলে যে 1 লাখ টাকা 1 লক্ষ টাকা লিখলাম, এই 1 লক্ষ টাকাকে এখন কত পার্সেন্ট দেওয়া আছে এখানে, তাহলে পূর্বের মতো আমরা কি করবো, এই 1 লক্ষ টাকাকে 10% রূপান্তর করব, তাহলে 10% কত আসে, 10% দেখেন 1 লক্ষ টাকা 2 4 5 ইন্টু 10% যদি দেই, তাহলে আসে 10,000, তাহলে এখানে লিখবো কত, 10,000। এখন এই 1 লক্ষ থেকে 10,000 বাদ দিলে কত আসে, 90,000। এখানে অতিরিক্ত সে ঋণ সৃষ্টি তৈরি করছে কত, 90,000, কিন্তু যদি প্রাথমিক আমানতের সাথে তুলনা করি, তাহলে কত হয়েছে, 1 লাখ। এই 1 লাখ কত পরিমাণ, 10 গুণ না, তাহলে এখানে যে একটি বাণিজ্যিক ব্যাংক যে সৃষ্ট আমানত তৈরি করছে, তাহলে প্রাথমিক আমানতের কত গুণ, 10 গুণ। বুঝতে পারছেন, এখন এটা এখন লিখেও দিতে পারেন, অতএব বাণিজ্যিক ব্যাংকের নির্ণয় সৃষ্ট আমানতের পরিমাণ কত, 1 লক্ষ টাকা, যা প্রাথমিক আমানতের 10 গুণ, লিখে দেই, অতএব বাণিজ্যিক ব্যাংকের নির্ণয় সৃষ্ট আমানতের পরিমাণ 1 লক্ষ টাকা, যা প্রাথমিক আমানতের, যেহেতু 10,000 ছিল, এটা 10 গুণ হয়েছে, তাহলে লিখবেন 10 গুণ, বাংলায় লেখা যাবে, সংখ্যায় লেখা যাবে, তাহলে বাণিজ্যিক ব্যাংকের সৃষ্ট আমানতের পরিমাণ 1 লক্ষ টাকা, যা প্রাথমিক আমানতের 10 গুণ। বুঝাইতে পারছি আমি এতটুকু। তাহলে একটি বাণিজ্যিক ব্যাংকের প্রাথমিক আমানতের মাধ্যমে নির্দিষ্ট যদি বৈধ রিজার্ভ দেওয়া থাকে, তার মাধ্যমে আমরা কিভাবে সৃষ্ট আমানত তৈরি করতে পারি, এই বিষয়টি আজকে ক্লাসে শিখতে পারছি।
আমরা বাণিজ্যিক ব্যাংকের যে সৃষ্ট আমানত তৈরি করেছি, এই সৃষ্ট আমানতের বৈধ রিজার্ভের পরিমাণ ছিল 10%। এখন যদি কোনো কারণে এই বৈধ রিজার্ভের হার বৃদ্ধি করা হয়, আমরা সাধারণত জানি কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণ করে। তাই এখানে আমরা একটা কথা লিখেছি, যদি কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক বৈধ রিজার্ভের হার বৃদ্ধি করে 20% করা হয়, তাহলে অর্থনীতিতে কিরূপ প্রভাব পড়বে ব্যাখ্যা করো। আমরা প্রথমে 10% দিয়ে সৃষ্ট আমানত তৈরি করেছি। এখন যদি সেই বৈধ রিজার্ভের হার বৃদ্ধি করে 20% করা হয়, তাহলে সৃষ্ট আমানতের পরিমাণ কত হবে এবং পরবর্তীতে সেটা অর্থনীতিতে কিরূপ প্রভাব পড়বে, এই বিষয়ে এখন আমরা আলোচনা করব। আমরা পূর্বের যে অঙ্ক করেছি ঠিক সেই নিয়মেই করব, জাস্ট 10%-এর বদলে এখানে লিখব 20%। তাহলে আমাদের যে এখানে ডায়াগ্রাম তৈরি করা হয়েছে, এখানে শুধু আমি এই ডিজিটগুলো চেঞ্জ করে 10%-এর পরিবর্তে 20%-এ যা হয় সেটা বসিয়ে দিব। যদি আমরা 10%-এর বদলে এখন কত নিব? 20%। প্রাথমিক আমানত ছিল 10,000, এই 10,000 ইন্টু কত পার্সেন্ট? 20%। যদি 20% গুণ করি তাহলে কত আসে? এই শূন্য, এই শূন্য, এই শূন্য, এই শূন্য, তাহলে 2,000। তাহলে আমরা এই 2,000 লিখবো কোথায়? হ্যাঁ, এখন প্রাথমিক আমানত কত থাকবে? 10,000। প্রাথমিক আমানত 10,000, কিন্তু এটা পার্সেন্ট 10%-এর বদলে কত হয়ে যাবে? 20%। তখন এটা কত আসবে এখানে? 2,000। তাহলে 2,000 যদি আসে, 10,000 থেকে 2,000 গেলে কত থাকে? 8,000। দেখেন আমরা সবাই বুঝতে পারছি কিনা? এই 8,000 এখন আবার বি ব্যাংকের কি হবে? আমানত হবে। এই 8,000-এর কত? 20%। তাহলে 8,000-এর 20% যদি আমি ধরি, তাহলে 8,000 ইন্টু 20%, 100, 0, 0, 0, তাহলে 8 দুগুণে কত? 16। তাহলে কত আসলো? 1600, 1,600। তাহলে লেখেন 1,600। 8,000 থেকে 1,600 বাদ দিলে কত থাকে বলেন তো? লিখলাম 6,400। এই 6,400 আবার কত পার্সেন্ট? 10%। 6,400 আবার কত পার্সেন্ট? 20% যদি নেই তাহলে কত আসে? গুণ করেন, 0, 0 বাদ, এটা বাদ, তাহলে কত থাকে? 1,280। তাহলে আমি এখানে কি লিখবো? 1,280, তাই তো? তাহলে 6,400, এটার 20% 1,280, এটার বিয়োগ করলে কত আসে? 5,120। এখন পূর্বের মতো এটা ফাঁকা থাকবে। পরবর্তীতে সৃষ্ট আমানত তৈরি করার পর এখানে পরিমাণটা আমরা লিখবো। তাহলে এখন যদি আমি চলে যাই, এখানে কত? 10,000-ই থাকবে। তাহলে এটার বদলে কত? 10%-এর বদলে কত হবে? 20%। তাহলে এখানে 1-এর বদলে কত হবে? 2। তাহলে এখানে কত থাকে? তাহলে 5 দুগুণে 10, তাহলে 1/5। দেখেন বুঝছেন কিনা? 5, 20, 100, 1/5। অতিরিক্ত রিজার্ভ কত? 1/5। বিয়োগ করবো, তাহলে কত আসে এখন দেখেন তো? 5 একে 5 বিয়োগ 1, নিচে 5, তাহলে 5-এর ত্যাগ চলে গেলে কত থাকে? 4, নিচে কত? 5। দেখেন আমরা বুঝতে পারছি কিনা? তো এই নিয়ে কোনো সমস্যা আছে? এখন এখন এই যে এখানে যেগুলা ছিল এগুলা পরিবর্তন হয়ে যাবে। পরিবর্তন হয়ে কি হবে? এখানে যদি আমরা পরিবর্তন হয়, 10,000 ঠিকই থাকবে। 10,000-এর পরে কত আসবে এখানে? এইটা পরিবর্তন হবে, এইটা পরিবর্তন হবে। তাহলে এখানে 10,000 পরে কত আসবে? প্রাথমিক আমানত কত ছিল? 8,000, 6,400। তাহলে এখানে লিখবো 8,000 আর কত? 6,400 লিখলাম, শেষ। এখন সেম নিয়মে এই যে 10,000 রাখার জন্য এখানে 10,000 থাকবে, এখানে কত থাকবে? এই 9/10 না হয়ে কি হবে? 4/5। তাহলে এই যে এখানে আমরা লিখবো 4/5, সেম নিয়ম। এখন যদি এটা কাটাকাটি করি, দেখেন কত হয়? এই যে 10,000 ইন্টু 4/5, তাহলে এই যে দেখেন এখন কত আসে? এখানে 5, 5 দুগুণে 10, এই 2 দিয়ে গুণ করলে কত আসে? 2,000, আর 4 দুগুণে 8, তাহলে 8,000। মিলছে? এখন ঠিক সেম নিয়মে তাহলে এখানে কি হয়ে যাবে? 4/5। এখানে 4/5 সেম। এটাকে যদি আমরা ভগ্নাংশ করি, পূর্বের মতো 6,400 আসবে। ঠিক সেম নিয়মে এখানে হবে কত? 4/5। তাহলে 4/5 যদি আমরা এখানে লিখি, সেম। তো এই যে কমন নিলাম 4/5, এগুলো সব পরিবর্তন হয়ে যাবে 4/5। এটাও পরিবর্তন হবে 4/5, এটাও পরিবর্তন হবে 4/5। আমরা জাস্ট পরিবর্তন দেখাচ্ছি। এখানেও পরিবর্তন হয়ে যাবে 4/5। তাহলে এখানে কি হবে? যেহেতু 5 আছে, 5 - 4, তাহলে এখানে কি হবে? 5। তাহলে ভাগ করি এখন, তাহলে এখানে 1 থাকে, ঠিক আছে, গুণ করলে এটা কত হয়ে যায়? 5। এটাকে যদি উল্টাই দেই তাহলে উপরে থাকে 5, একে একাটা 5 একে 5, 1 2 3 4, 1 2 3 4, তাহলে কত হইলো? 50,000। দেখেন বুঝছেন কিনা?
যদি এটা করি তাহলে কত আসে? 50,000। এই যে 50,000 বের হয়েছে এখন, তো এই 50,000 কি পূর্বের তুলনায় কম না বেশি? কম। তাহলে এখানে পূর্বে ছিল কত? 1 লাখ, এখানে এখন কত হবে? 50,000। এই 50,000-এর কত পার্সেন্ট? 20%। তাহলে 50,000-এর 20% কত আসে? ইন্টু 20% কত আসে দেখেন? এই শূন্য, এই শূন্য, এই শূন্য, এই শূন্য, 5 দুগুণে 10, বাকি রয়েছে 3টা শূন্য। তাহলে কত আসলো? 10,000। বিয়োগ করলে কত আসে? 50,000 থেকে যদি 10,000 বিয়োগ করে কত আসে? 40,000। তাহলে এখন কি এই যে সৃষ্ট বাণিজ্যিক ব্যাংকের নির্ণয়শিষ্ট আমানতের পরিমাণ কত এখন? 50,000। এই যে 50,000 লিখলাম। যা প্রাথমিক আমানতের কত? প্রাথমিক আমানত কত ছিল? 10,000। কয় গুণ এটা? 5 গুণ। যেহেতু 50,000 5 গুণ, তাহলে পূর্বের সৃষ্ট আমানতের পরিমাণ কত ছিল? 10 গুণ, আর এখানে হয়েছে 5 গুণ। তাহলে বৈধ রিজার্ভের হার যদি বৃদ্ধি পায়, সৃষ্ট আমানতের পরিমাণ কি? হ্রাস পায়। তাহলে অর্থনীতিতে কি প্রভাব পড়বে না? আমরা তো জানি বাণিজ্যিক ব্যাংক কি করে? ঋণ দেয়। তাহলে এখন কি ঋণের পরিমাণ কমে যাবে। তাহলে আমরা এখন এই আলোচনা থেকে বলতে পারি, যদি কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক বৈধ রিজার্ভের হার বৃদ্ধি করে 20% করা হয়, তাহলে বাণিজ্যিক ব্যাংকের সৃষ্ট ঋণের পরিমাণ কি হবে? হ্রাস পাবে। আজকের ক্লাসের মাধ্যমে আমরা একটি বাণিজ্যিক ব্যাংক কর্তৃক কিভাবে সৃষ্ট আমানত তৈরি করে এবং পরবর্তীতে বৈধ রিজার্ভের হার বৃদ্ধি বা হ্রাস করলে অর্থনীতিতে কিরূপ প্রভাব পড়বে এই বিষয়টি বুঝতে পেরেছি। আগামী ক্লাস দেখার জন্য শুভকামনা রইল। ধন্যবাদ সবাইকে।